সাসপেন্স জাংশন। বাংলা এবং বিশ্ব সাহিত্যের বিভিন্ন গল্প, অলৌকিক এবং মৌলিক গল্পের সম্ভারে সাজানো আমাদের অডিও স্টোরি চ্যানেল সাসপেন্স জাংশন। এই হচ্ছে সৌরিনকে নিয়ে সমস্যা। হঠাৎ হঠাৎ ওর মাথায় এমন সব প্ল্যান ঘুরতে থাকে যে সেই প্ল্যানে আমাকেও সামিল হতে হয়। দুদিন আগে আমায় সকালবেলা হঠাৎ ফোন করে বলল রুকস্যাক রেডি করে রাখতে রবিবার রাত 10:05 দার্জিলিং মেল। আমি শুনে আকাশ থেকে পড়লাম। বললাম, মানে কোনো কথা নেই বার্তা নেই, হঠাৎ দার্জিলিং মেল? কিছুই তো বুঝলাম না। সৌরিন বলল, পেন্ডিং কাজ যা আছে করে ফেল, সান্দাকফু ট্রেকিং এ যাচ্ছি আমরা, আর কথা বলাস না। বলেই ফোনটা কেটে দিল। কিছুক্ষণ চিন্তা করার পর মাথায় আসলো, এই জন্যই বেটা ছেলে বেশ কয়েক মাস যেমন শরীর স্বাস্থ্যতে মন দিয়েছিল, তেমনই সিগারেটটাও অনেক কমিয়ে দিয়েছিল। জিজ্ঞেস করলে বলতো দরকার আছে, পরে বলবো। এখন বুঝতে পারছি দরকারটা তার মানে এই। আরও খুব ভালো করেই জানে আমাকে আগে থেকে বললে আমি হয়তো না করতে পারি। আর তাছাড়া আরেকটা ব্যাপারও আছে, ও বেটা জানে আমি না গেলে কাকিমাও ওকে একা ছাড়বে না, তাই অনেক মাথা খাটিয়েই কাজটা করেছে। অগত্যা আমিও তাড়াতাড়ি আমার পরের পডকাস্টের গল্প রেকর্ড করে নিলাম এবং বাকি কিছু কাজ জমেছিল সেগুলো গুছিয়ে নিলাম। রবিবার সকাল, তখন ওই 9টা কি 9:30 বাজে। বাবা অফিসের কাজে দুদিন বাইরে আছে, আজ ফিরবে। আর মা গেছেন বাড়ির কাছেই একটা মন্দিরে পুজো দিতে। আমি তখনও ঘুম থেকে উঠিনি, জানি ট্রেনে ভালো ঘুম হবে না, তাই বেশ বেলা করেই ঘুম থেকে উঠব ভেবেছিলাম। কিন্তু বিধি বাম, দরজায় বেল বাজল। কোনো মতে প্রায় টাল খেতে খেতে ঘুম চোখে উঠে গিয়ে দরজা খুলে দেখি সামনে দাঁড়িয়ে সৌম্যকান্তি, আমাদেরই বয়সী একটি ছেলে। জিজ্ঞাসা করলাম, কাকে চান? ছেলেটি বলল, চিনতে পারছিস না আমায়? ভালো করে চোখ কচলে তাকিয়ে দেখলাম আমাদের স্কুলের এক বন্ধু, নাম অভিরূপ গাঙ্গুলি। স্কুল ছাড়ার পর ওর সাথে সেভাবে আর যোগাযোগ ছিল না, তবে আমার আর সৌরিনের দুজনেরই ভালো বন্ধু ছিল স্কুল লাইফে। আমি বললাম, কি রে তুই এতদিন পর হঠাৎ? স্কুলের পর তো আর তোর কোনো খবরই নেই, তোর ফোন নাম্বারও ছিল না যে আমাদের স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোকে অ্যাড করব, ফেসবুকেও তোকে দেখতে পাই না। আয় আয়, ভেতরে আয়। অভিরূপ ঘরের ভেতরে এসে সোফায় বসতে বসতে বলল, আসলে আমি স্কুল কমপ্লিট করে শিলিগুড়িতেই ফিরে যাই, আর ফেসবুকে আমি নেই রে, হোয়াটসঅ্যাপটা দরকার লাগে তাই রেখেছি। আমি বললাম, তোর নাম্বারটা আগে দে তো, সেভ করে নি। এরপর নানান রকম পুরনো কথা এবং স্মৃতি রোমন্থন করার পর অভিরূপ বলল, ভাই তোদের কাছে এসেছি একটা বিশেষ দরকারে। আমি কাগজে পড়েছি সৌরিন আর তোর কথা, তাই ভাবলাম তোরা যদি দুজনে এর একটা সমাধান করতে পারিস। আমি বললাম, তাহলে তো সৌরিনকে ডাকতে হয়, দাঁড়া ওকে ফোন করে এখানে আসতে বলি। এই বলে আমি সৌরিনকে ফোন করে আসতে বলে ফোন রেখে দিয়ে অভিরূপকে বললাম, তুই একটু বস, আমি ফ্রেশ হয়ে আসছি। প্রায় 40 মিনিট পর দরজায় বেল বাজল। দরজা খুলে দেখি মা মন্দির থেকে ফিরেছে, সঙ্গে সৌরিন। আমি বললাম, বাবা দুজনেই একসাথে, ভালোই হলো, দেখ কে এসেছে। কে রে? ঘরে ঢুকে সৌরিন অভিরূপকে দেখে বলল, আরে অভিরূপ না? আমি বললাম, সে কি রে, তুই একেবারে চিনে নিলি? হ্যাঁ, চিনব না? আমাদের 3 মক্কেলের 1 মক্কেল যে, আর তাছাড়া 14 বছর, এমন কি সময়? মা আমার ঘরে গিয়ে বসতে বলে আমাদের জন্য চা আনতে ভিতরে চলে গেলেন। আমরা আমার ঘরে গিয়ে বসার পর অভিরূপকে বললাম, হ্যাঁ এবার বল কি বলছিলিস। অভিরূপ কিছুক্ষণ চুপ করে রইল, মনে হলো ও যা বলতে চায় তা নিজের মনে মনে খানিকটা গুছিয়ে নিচ্ছে। তারপর অভিরূপ পকেট থেকে একটা খাম বার করে আমাদের দিকে এগিয়ে দিল। সৌরিন খামটা হাতে নিয়ে তার ভিতর থেকে একটা 4 ভাঁজ করা মসলিন কাপড়ের একটা টুকরো বার করে একবার ভালো করে দেখে সেটা আমার দিকে এগিয়ে দিল।
আমিও সেটা দেখলাম। কাপড়ের টুকরোটায় একদিকে একটা ম্যাপ আঁকা আর আরেক দিকে কয়েকটা লাইন লেখা। সৌরিন বলল, ওতে কি লেখা আছে সেটা পরে ভালো করে দেখছি, আগে তোর মুখ থেকে শুনতে চাই ওটা কি, আর এর জন্য আমরা তোকে কিভাবে সাহায্য করতে পারি। অভিরূপের বলা কথাগুলো আমি সংক্ষেপে আপনাদের বলছি। তার আগে অভিরূপের সম্বন্ধে একটু বলে রাখি। অভিরূপের পৈতৃক বাড়ি শিলিগুড়িতে। ও কলকাতায় ওর পিসির বাড়িতে থেকে পড়াশোনা করেছে। কেন সেটা আমরা জানি না, আর কোনোদিন জানতেও চাইনি। তারপর ক্লাস 12-এর পর ও আবার শিলিগুড়ি ফিরে যায়। অভিরূপ জমিদার বংশের ছেলে। এবার ঘটনায় আসি। সম্প্রতি ওদের শিলিগুড়ির বাড়ি ভাঙা হবে এবং সেখানে বড় হাউজিং কমপ্লেক্স তৈরি হবে, যা হচ্ছে এখন চারিদিকে। ব্যতিক্রমী চিত্র খুঁজে পাওয়া দুষ্কর। পরিবার ভাঙতে ভাঙতে 3 মাথায় এসে ঠেকেছে। যাই হোক, ওদের বাড়ির বহু পুরনো এক অন্নপূর্ণা মায়ের মূর্তি আছে, যার নিত্য পুজো হয় এখনো পুরোহিতকে দিয়ে এবং রোজ ভোগ নিবেদন করা হয়। এছাড়াও বার্ষিক একবার মায়ের পুজোতে সারা গ্রামের লোক ওদের বাড়িতে নিমন্ত্রিত থাকেন। এখন সেই মন্দির ভাঙতে হবে, তাই সেই অন্নপূর্ণা মায়ের মূর্তি সরাতে গিয়ে মূর্তির ভিতর থেকে এই মসলিন কাপড়ের টুকরোটি বেরোয়। কাপড়টা দেখে ওদের সন্দেহ হয়। ওদের মনে হয় এতে কিছুর একটা সংকেত দেওয়া আছে। তাই কিছুদিনের জন্য ওরা প্রমোটারকে কাজ বন্ধ রাখতে বলে, কিন্তু প্রমোটার তাতে রাজি হয় না। এই নিয়ে ঝামেলা চলছে প্রমোটারের সাথে। ইতিমধ্যে অভিরূপ খবরের কাগজে আমাদের কথা জানতে পেরে আমাদের সাথে দেখা করতে এসেছে। সেই মসলিন কাপড়ের টুকরোটায় একদিকে কয়েকটা লাইন লেখা। সেটা হলো, রায়পুরের জমিদার গাঙ্গুলি পরিবার, সুধা নামে এক মেয়ে থাকে সেথা যত্নে, বুদ্ধি যদি সহায় হয় তবে সে পিছনে রয়, ধাপে ধাপে 20 পা উত্তরে এগিয়ে যা, যেথা পাবে সর্ব তাকে করো খর্ব, বলে রাখি কথাটি আলী এই বাসাটি। লেখাটা আমি পড়ে নিয়ে বললাম, এটা তো মনে হচ্ছে কোনো ধাঁধা। সৌরিন বলল, একদম তাই, এটা একটা ধাঁধা। অভিরূপ তাড়াতাড়ি বলে উঠল, তবে কি কোনো গুপ্তধন আছে আমাদের বাড়িতে বা কোথাও? সেটা এক্ষুনি বলা যাচ্ছে না, তবে কিছু তো একটা আছেই, যার সংকেত লেখা, সাথে একটা ম্যাপ মতন কিছু দেওয়া আছে। হতে পারে ওই ম্যাপের সাথে লেখাগুলো কানেক্টেড। ম্যাপটা একটু অদ্ভুত রকমের। অভিরূপ আর তার বাড়ির কেউই এই ম্যাপ দেখে কিছুই বুঝতে পারেনি। ম্যাপটার মধ্যে শুধু একটা জিনিস বোঝা যাচ্ছে, সেটা হলো একটা নদী বা খাল মতো কিছু আঁকা আছে তাতে। অভিরূপ বলল, ভাই, এই ঝামেলার থেকে উদ্ধার কর আমাদের। তোদের পারিশ্রমিক যা আমি তাই দেব। সৌরিন কথাটা শুনে কাপড়ের টুকরোটা ভাঁজ করে খামে ভরে অভিরূপের দিকে এগিয়ে দিয়ে বলল, অভি, তুই বরং অন্য কোনো লোক খুঁজে নে, যে আমাদের থেকেও তোকে ভালোভাবে হেল্প করবে। অভিরূপের মুখ চুন হয়ে গেল। আমি সৌরিনের কথার টোন বুঝতে পেরে অভিরূপকে বললাম, তুই কি রে অভি? সেই ছোটবেলা থেকে তুই আমাদের বন্ধু, আর তুই একটা প্রবলেমে পড়েছিস এখন, সেখানে তোকে আমরা আমাদের সাধ্যমতো হেল্প করব, এটা তো আমাদের একটা দায়িত্ব, আর তুই সেখানে আমাদের টাকার কথা বলছিস। সৌরিন বলল, না না, ছেড়ে দে, অন্য কোথাও যাক। ও থোড়াই আমাদের বন্ধু হবে, দরকার নেই, বাদ দে। অবশেষে আমার মধ্যস্থতায় দুজনের মান অভিমানের পালা শেষ হলে পর ঠিক হলো আমরা সান্দাকফু যাওয়ার আগে ওদের বাড়ি 2 দিন থেকে যাব। সৌরিন কাপড়ের টুকরোটা নিজের কাছে রেখে দিল। অভিরূপ সেই দিনই ফ্লাইটে চলে যাবে। যাওয়ার আগে বলে গেল আমাদের জন্য ও স্টেশনে গাড়ি পাঠিয়ে দেবে। আমরা রবিবার রাত 10টা 5 দার্জিলিং মেলে উঠে বসলাম। ট্রেন রাইট টাইমে শিয়ালদা ছাড়ল। রাতে ট্রেনের মধ্যে যতবার ঘুম ভেঙেছে তার মধ্যে বেশিরভাগ সময় দেখেছি সৌরিন জেগে বসে আছে, আর না হলে শুয়ে শুয়ে কপালে হাত দিয়ে ভেবে চলেছে। আমার মনেও 2-1 বার সেই ধাঁধাটা উকি দিয়ে গেছে।
রায়পুরের জমিদার গাঙ্গুলি পরিবার। সুধা নামে এক মেয়ে, থাকে সেথা যত্নে। বুদ্ধি যদি সহায় হয়, তবে সে পিছনে রয়। ধাপে ধাপে 20 পা উত্তরে এগিয়ে যা। যেথা পাবে সর্ব, তাকে করো খর্ব। বলে রাখি কথাটি, আলী এই বাসাটি। ঝাড়া 2 ঘন্টা লেট করে আমাদের ট্রেন অবশেষে এনজেপি পৌঁছলো। ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে আসতে আসতে আমার ফোন বেজে উঠল। তাকিয়ে দেখলাম একটা আননোন নাম্বার থেকে ফোন। অভিরূপের ড্রাইভার ফোন করেছে, আমাদের স্টেশনে নিতে এসেছে। গাড়ির নাম্বার বলে দেওয়াতে সেটা খুঁজে পেতে অসুবিধা হলো না। প্রায় 1.5 ঘন্টা লাগলো আমাদের রায়পুর অর্থাৎ অভিরূপের বাড়ি পৌঁছতে। ওদের বাড়িতে সবার উষ্ণ অভ্যর্থনায় আমরা আপ্লুত। একে একে সবার সাথে আলাপ করিয়ে দিল অভিরূপ। এই প্রথম ওর বাবা আর মাকে দেখলাম। এছাড়াও ওদের বাড়িতে ওর আরো 2 জেঠু জেঠিমা, তাঁদের ছেলেমেয়েরা থাকে এবং এখনো ওরা যৌথ পরিবার হিসেবেই থাকে। যদিও ওদের বাড়ি ভেঙে এখানে কমপ্লেক্স তৈরি করার কারণ এখনো পরিষ্কার নয়। বাড়ির প্রত্যেকের চেহারাতে একটা জমিদারি ছাপ স্পষ্ট, আর তাদের আতিথেয়তাতেও একটা রাজকীয় ব্যাপার চোখে পড়ে। অভিরূপ আমাদের বলল, তোরা ফ্রেশ হয়ে নে, জল খাবার রেডি হয়ে গেছে, তারপর তোদের পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাবো। আমরা দুজন ফ্রেশ হয়ে ওদের খাবার ঘরে এসে দেখলাম একটা লম্বা টেবিল পাতা, তার চারপাশে 15 থেকে 16টা চেয়ার, আর টেবিলের ওপরে সাজানো লুচি, আলুর দম, ছোলার ডাল, বেগুন ভাজা, 3 থেকে 4 রকমের মিষ্টি এবং চা। এত খাবার দেখে আমি সৌরিনকে আস্তে আস্তে বললাম, ব্রেকফাস্টে যদি এই হয় সৌরিন, তাহলে লাঞ্চে কি হবে? সৌরিন আমাকে একটা কনুই দিয়ে ধাক্কা মেরে বলল, ভুলে যাস না, এনারা রাজ পরিবার, পয়সার সাথে সাথে ঠাট্টাবাট্টাও থাকবে, এটাই স্বাভাবিক। এখন চল। আমরা যে যার চেয়ারে বসে পরিমাণের থেকে একটু বেশি উদরপূর্তি করে উঠে যাওয়ার সময় অভিরূপের বাবা ওকে বললেন আমাদের পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাতে। অভিরূপ মাথা নিচু করে সম্মতি দিয়ে আমাদের নিয়ে সেখান থেকে বেরিয়ে এলো। এবার বলি বাড়িটার কথা। যদিও বাড়ি শব্দটা এখানে ঠিক খাটে না, এটা রাজপ্রাসাদ বললেই ভালো হবে। একটা বেশ বড় সড়ো গ্রাম এর ভিতরে অনায়াসে ঢুকে যাবে। গ্রামের শেষ প্রান্তে ওদের বাড়িটা। দেখে মনে হয় পুরো গ্রামটাকে যেন একদিক থেকে আগলে রেখেছে। বাড়িটার পিছন দিকে 1 কিলোমিটার দূর থেকে বয়ে যাচ্ছে নদী। শুনলাম বর্ষাকালে এই নদীর জল নাকি ওদের বাড়ি পর্যন্ত চলে আসে। আমি আর সৌরিন একটা করে সিগারেট ধরালাম। অভিরূপের সিগারেট চলে না। আমি অভিরূপকে নানান কথা জিজ্ঞাসা করছি, হঠাৎ সৌরিনকে দেখলাম ও এগিয়ে গিয়ে একটা থামের আড়ালে চলে গেল। আমি অভিরূপকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এই এত বড় প্রাসাদ তোরা মেনটেন করিস কি করে? ও বলল, ম্যাক্সিমাম বাড়িটা মেনটেনেন্সের অভাবে নষ্ট হয়ে গেছে, বাকিটা শুটিং পারপাসে ভাড়া দেয়, আর ওরা যে পোর্শনে থাকে সেটা ওরা নিজেরাই দেখভাল করে। বাড়িতে ঠাকুর চাকরের যে অভাব নেই সেটা আসার পরেই বুঝেছি। এর মধ্যেই আবার সৌরিন চলে এলো। আমরাও বাড়ির ভেতর ঢুকলাম। দুপুরের খাওয়া শেষ করে আমরা নিজেদের ঘরে বসে সিগারেট খাচ্ছি। সৌরিন সেই মসলিনের টুকরোটা সাইড ব্যাগ থেকে বার করে দেখতে দেখতে বলল, কিছু মাথায় আসছে পুরন্দর? আমি বললাম, এই প্রশ্নটাই আমি তোকে করব ভাবছিলাম, যে কিছু বুঝতে পারলি কিনা ধাঁধাটার। সৌরিন বলল, 2টো নাম এই ধাঁধাটার মধ্যে আছে, এক হলো সুধা আর একটা হলো আলী। আর বাকিটা? সেটাই তো বুঝতে পারছি না। দেখ, প্রথম লাইনটাতে কিছু নেই, সাদামাটা একটা কথা, কিন্তু তার পরের লাইনগুলোই আসল। সুধা নামে কোনো মেয়েকে তো। সৌরিনের কথায় ছেদ পড়ল।
দরজায় আওয়াজ। অভিরূপ এসে ঢুকল। সৌরিন ওকে দেখে বলল, ভালোই হলো তুই এসেছিস। আচ্ছা বলতো, তোদের বাড়িতে বা তোদের বংশে সুধা আর আলী নামে কেউ কখনো ছিল বা আছে? অভিরূপ বলল যে এই নামে এখন তো কেউ নেই। আগে কেউ ছিল কিনা সেটা যে বলতে পারতেন তিনি প্রায় বছর 3 আগেই মারা গেছেন, ওর ঠাকুরদা। তবে সুধা নামে কেউ থাকলেও আলী নামে কেউ কোনোদিনই ছিল না। সৌরিন বলল, তুই এত শিওর হচ্ছিস কি করে? হতেই তো পারে যে এই সুধা নামের মেয়েটির সাথে আলী নামের কারোর কোনো সম্পর্ক হয়েছিল কখনো। অভিরূপ বলল যে সেটা হতেই পারে, কিন্তু তাদের নাম ধাঁধায় রেখে যাবে এটা মানতে তার একটু অসুবিধা আছে। অভিরূপ বলল, ও হ্যাঁ, তোদের যেটা বলতে এসেছিলাম, সকালে তোদের মন্দিরটা দেখায়নি। সন্ধ্যাবেলা যখন আরতি হবে তখন তোদের নিয়ে যাব। যদিও তোরা এখন মূর্তিটা আর দেখতে পাবি না, কারণ মূর্তিটা সরিয়ে রাখা হয়েছে পুরোহিত মশাইয়ের পরামর্শে। এখন আপাতত ঘটেই পুজো হচ্ছে। এখন তাহলে তোরা রেস্ট নে, আমি বিকেলের পর এসে তোদের নিয়ে যাব। এই বলে অভিরূপ চলে গেল। সৌরিন দরজা বন্ধ করে দিয়ে এসে একটা সিগারেট ধরিয়ে বলল, একটা খটকা লাগছে। ব্যাপারটা যেভাবে ভাবছি এটা এতটা সহজ নয়, আর ধাঁধাটাও খুব অগোছালো লাগছে। রায়পুরের জমিদার গাঙ্গুলি পরিবার, সুধা নামে এক মেয়ে থাকে সেথা যত্নে। রায়পুরের জমিদার গাঙ্গুলি পরিবার, সুধা নামে এক মেয়ে থাকে সেথা যত্নে। বিকেলে আমাদের জন্য চা আর গরম গরম সিঙ্গারা দিয়ে গেল বাড়ির বহু পুরনো কাজের লোক। আমরা সেই সবের সদ্ব্যবহার করে বাইরে বসার ঘরের দিকে যেতেই অভিরূপের সাথে দেখা। আমাদের দেখতে পেয়ে বলল, চল, আরতি হবে মন্দিরে, তোদের নিয়ে যাই। মন্দিরটা ওরা যে অংশটায় থাকে সেখানে নয়, ওদের জায়গাটা একটা বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা। সেখানে একটা বড় দরজা আছে। সেই দরজা দিয়ে বেরিয়ে গিয়ে পাশের অংশে যাওয়া যায়। সেখানে বড় একটা জায়গা নিয়ে ওদের মন্দিরটা। মন্দিরে অন্নপূর্ণা মায়ের আরতি সত্যি দেখার মতন। বাড়ির প্রত্যেকে সেখানে উপস্থিত। আমরা অভিভূতের মতন সেই আরতি দেখলাম। পুজো আরতি শেষে ঠাকুরমশাই প্রত্যেককে প্রসাদ দিলেন। আমরা সেই প্রসাদ নিয়ে ঘরে চলে আসলাম। ঘরে এসে সৌরিন আমাকে বলল, এই আমার সাইড ব্যাগ থেকে কাপড়ের পিসটা দে তো। আমি সৌরিনের ব্যাগ খুলে সেটা বার করতে গিয়ে দেখলাম সেই কাপড়ের টুকরোটা নেই। আমি বললাম, সৌরিন, তুই কোথায় রেখেছিলিস সেটা? ও বলল, দেখ না, ওই সাইডের চেনে আছে। আমি বললাম, কই, এখানে তো কিছুই নেই। নেই মানে? মন্দিরে যাওয়ার আগে দেখে গেলাম রয়েছে। আমি ওর দিকে ব্যাগটা বাড়িয়ে দিলাম। সারা ব্যাগ তন্ন তন্ন করে খুঁজেও সেটা কোথাও পাওয়া গেল না। আমি সৌরিনকে বললাম, কোথায় গেল বলতো কাপড়ের টুকরোটা? আমার কাছে নেই, আর তোর কাছে থাকার কোনো সম্ভাবনাই নেই। অতঃপর চুরি। আমি বললাম, সে কি রে, কে চুরি করবে? সবাই তো বাড়ির লোক, আর ওটা তো এই বাড়িরই সম্পত্তি। বাড়ির লোকই চুরি করেছে, তার মানে এই ধাঁধাটা নিয়ে আরো কেউ মাথা ঘামাচ্ছে। অভিরূপকে এই ব্যাপারে কিছু জানাবি কিনা জিজ্ঞেস করায় ও বলল, আজ নয়, কাল জানাবো। আচ্ছা, তোর ধাঁধার সবকটা লাইন মনে আছে? আমি বললাম, হ্যাঁ মোটামুটি। ওই তো, রায়পুরের জমিদার গাঙ্গুলি পরিবার, সুধা নামে এক মেয়ে থাকে সেথা যত্নে। বুদ্ধি যদি সহায় হয় তবে সে পিছনে রয়। ধাপে ধাপে 20 পা উত্তরে এগিয়ে যা। তারপর?
বাকি দুটো লাইন মনে পড়ছে না। যেথা পাবে স্বর্গ তাকে করো খর্ব, বলে রাখি কথাটি, আলি এই বাসাটি। সৌরিন বলল, এরকম বিদঘুটে একটা ধাঁধা সালা নিজের মটকেই ধাঁধিয়ে যাচ্ছে। আমরা যে ঘরে আছি সেটা দোতলায়, সামনে চওড়া বারান্দা। রাতের খাবার খেয়ে আমরা আমাদের ঘরের সামনের বারান্দায় এসে দাঁড়িয়েছি। হঠাৎ আমাদের চোখে পড়ল আমাদের ঘরের ঠিক ডায়াগোনালি অপোজিটে একটা ঘরে আলো জ্বলছে। একজন পায়চারি করছে আর সিগারেট খাচ্ছে। দূর থেকে মুখটা স্পষ্ট নয়। আমি সৌরিনকে দেখাতে যাব বলে আঙুলটা ওই ঘরের দিকে তাক করেছি, অমনি সৌরিন বলল, আঙুল দেখাস না, আমি আগেই দেখেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে উনি কে, আর বাড়ির অন্যান্যদের মতো সবার সামনে আসেন না কেন? অনেক রাত পর্যন্ত ওই ঘরে আলো জ্বলতে দেখেছি, তারপর কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। সকালে সৌরিনের ডাকে ঘুম ভাঙল। তখন 7টা বাজে। ও বলল, পুরন্দর, ওঠ ওঠ, এমন চোরকে আর কোনোদিন পাবি না। চুরি করা জিনিস আবার ফেরত দিয়ে গেছে। আমি একটা লম্বা হাই তুলতে যাচ্ছিলাম, সেটাকে মাঝপথে থামিয়ে দিয়ে বললাম, মানে? দেখলাম সৌরিনের হাতে কালকের চুরি যাওয়া সেই মসলিনের টুকরো। অদৃশ্য চোরকে দিয়ে খানিক ঠাট্টা তামাশা করার পর সৌরিন বলল, চল অভিরূপদের মন্দিরটা থেকে একটু ঘুরে আসি। কেন জানি না মন বলছে এই ধাঁধা যেখান থেকে পাওয়া গেছে এর উত্তরও সেখান থেকেই পাবো। আমি বললাম, অভিরূপকে বলবি না কালকের চুরির কেসটা? বলবো বলবো, এখন তো চল। আমরা মন্দিরে ঢুকেই দেখি সেখানে ঠাকুরমশাই পুজোর জোগাড় করছেন। আমরা চারিদিকটা তাকিয়ে তাকিয়ে দেখছি। হঠাৎ সৌরিন ঠাকুরমশাইকে বলল, আচ্ছা ঠাকুরমশাই, আপনি এই বাড়িতে কতদিন আছেন? আমি ছোট থেকেই এই বাড়িতে থাকি। এই বাড়ির পুজো আমার 5 পুরুষ ধরে করে আসছে। তার মানে এই মূর্তি সম্বন্ধে তো সবটাই জানেন। হ্যাঁ। আচ্ছা, মূর্তির ভিতর থেকে যে একটা কাপড়ের টুকরো পাওয়া গেছে সেটা তো জানেন নিশ্চয়ই? হ্যাঁ, আমি তো সেটা বড় বাবার হাতে তুলে দিলাম সেদিন। আপনি দেখেছেন ওতে কি লেখা আছে? না ভাই, আমি দেখে কি করব? আমার কাজ পুজো পার্বণ করা, আমি তাই নিয়েই থাকি সারাদিন। তবে শুনেছি ওই কাপড়ের টুকরোতে কি সব ধাঁধা লেখা আছে, এটুকুই। এরপর আরও নানান কথা সৌরিন জিজ্ঞাসা করল। ঠাকুরমশাইও একটুও না বিরক্ত হয়ে সৌরিনের সমস্ত প্রশ্নের উত্তর দিলেন। সৌরিন হঠাৎ ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করল, আচ্ছা ঠাকুরমশাই, এই বাড়িতে সুধা নামে কেউ কখনো ছিল? ঠাকুরমশাই বেশ কিছুক্ষণ ভেবে বললেন, না, সুধা নামে কেউ ছিল বলে তো আমার জানা নেই। তবে এই নামে কেউ না থাকলেও এই বাড়িতে তার বাস সর্বদা। আমরা দুজনেই অবাক হয়ে গেলাম। আমি বললাম, ঠিক বুঝলাম না ঠাকুরমশাই। উনি তখন বললেন, সুধা কার নাম জানো না? দেবী লক্ষ্মীর আরেক নাম হলো সুধা। আমি আর সৌরিন দুজনে দুজনের দিকে তাকালাম। সঙ্গে সঙ্গে সৌরিন ঠাকুরমশাইকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে একেবারে ঘরে এসে দরজা বন্ধ করে আমায় বলল, ইস পুরন্দর, এইটা মাথায় এলো না একবারও। ঠাকুরমশাই আমাদের কাজটা অনেক সহজ করে দিলেন। আমি ততক্ষণে ফোন নিয়ে গুগল খুলে ফেলেছি। দেখলাম সত্যিই লক্ষ্মী দেবীর অনেক নামের মধ্যে সুধাও একটা নাম। সৌরিন আমায় বলল, এবার দেখ তো দেবী দুর্গার কি কি নাম আছে। আমি আবার সার্চ করে দেখলাম দেবী দুর্গার এক নাম বুদ্ধি, মানে বোধ শক্তি। সৌরিনকে বললাম, এই সৌরিন, দুর্গার আরেক নাম বুদ্ধি। গ্রেট, তাহলে এবার প্রথম থেকে একবার পড়া যাক। রায়পুরের জমিদার গাঙ্গুলি পরিবার, সুধা নামে এক মেয়ে, থাকে সেথা যত্নে। মানে এই বাড়িতে লক্ষ্মী দেবী সদা বিরাজমান। এরপর পরের লাইন হলো, বুদ্ধি যদি সহায় হয় তবে সে পিছনে রয়।
মানে দেবী অন্নপূর্ণার মূর্তিকে পিছনে রাখতে হবে আমাদের। এরপর হলো ধাপে ধাপে 20 পা উত্তরে এগিয়ে যা। এর মানে মূল মন্দিরে ওঠার সিঁড়ি 20টা। তাহলে পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম, দেবী মূর্তিকে পিছনে রেখে 20টা সিঁড়ি নেমে আমাদের যেতে হবে উত্তর দিকে। এবার সৌরিন আমাকে অবাক করে দিয়ে বলল, এবার দেখতো শিবের নাম কি কি আছে। ভগবান শিবের নাম কি কি আছে সার্চ করার পর আমাদের আর বুঝতে কিছু অসুবিধা রইল না। সৌরিন আমাকে বলল, চল এবার জায়গা মতো গিয়ে বাকিটা দেখি। বলা বাহুল্য মন্দিরের সিঁড়ির সংখ্যা সত্যিই 20টা। সেখান থেকে উত্তর দিকে যেতে আমাদের সামনে একটা দরজা পড়ল। সেটায় শুধু একটা খিল দেওয়া ছিল। অল্প চার দিতেই সেটা খুলে গেল। দেখলাম সৌরিন একটু ভ্রু কুঁচকে তাকিয়ে নিল দরজার দিকে। এরপর বেশ কিছুটা যাওয়ার পর আমাদের চোখে পড়ল একটা শিবের আবক্ষ মূর্তি, পাশে একটা ত্রিশূল গোঁজা। সৌরিন দেখে বলল, যা ভেবেছি তাই, আমরা ছাড়াও এই ধাঁধার সমাধান কেউ একজন করতে পেরেছে, তবে পুরোটা সে বুঝতে পারিনি। আমি বললাম, কি করে বুঝলি? সৌরিন বলল, কাল সকালে তুই আর অভি যখন কথা বলছিলিস, আমি তখন এদিকে এসেছিলাম একবার, মনে আছে? তখনই শিবমূর্তির গায়ে অনেক আঘাতে জড়িয়ে থাকতে দেখেছিলাম। আজকে সেটা নেই, এবং আসার সময় দরজাটাতে রিসেন্ট খোলা হয়েছে সেটাও বুঝতে পারলাম। এরপর সৌরিন শিব মূর্তিটার চারিদিকে একবার ঘুরে দেখে এবং পুরোটা ভালো করে নিরীক্ষণ করে আমায় বলল, তুই গিয়ে ভিতর থেকে অভিরূপকে ডেকে নিয়ে আয়, আমি ততক্ষণ দেখি চেষ্টা করে বাকিটা খর্ব করতে পারি কিনা। আমি বাড়ির ভিতর থেকে অভিরূপ আর বাকি সকলকে ডেকে নিয়ে যখন সেখানে পৌঁছলাম, তখন যে দৃশ্যটা আমাদের সামনে ছিল সেটা হলো শিবের মূর্তির পাশে মাটিতে প্রায় 5 হাত জায়গা মতন খোলা। সেখানে একটা বেদির ওপর বসানো এক অষ্টধাতুর লক্ষ্মী মূর্তি, এবং তার বাঁ হাতের ঝাঁপির ঢাকনা সৌরিনের হাতে। ঝাঁপির মধ্যে বড় একটা হীরের টুকরো সূর্যের আলো পড়ে চকচক করছে, আর একজন নতুন লোক সৌরিনের পাশে দাঁড়িয়ে আছে। সৌরিন বলল, এখান থেকে চলুন, আপনাদের সব বলছি। আমরা সকলে অভিদের বসার ঘরে এসে বসলাম। অভি বলল, একটা লক্ষ্মী মূর্তি আর একটা হীরের টুকরোর জন্য এত কিছু করার মানে কি? সৌরিন বলল, তোর সব প্রশ্নের উত্তর দিচ্ছি, তার আগে আপনি বলুন তো, হঠাৎ আপনি কাপড়ের টুকরোটা চুরি করতে গেলেন কেন? আপনি সেটা অন্য কোথাও লিখেও তো রাখতে পারতেন। সৌরিন কথাটা বলল অভির দাদার উদ্দেশ্যে। দেখলাম অভির মেজ জেঠুর মুখ নিচু হয়ে গেছে লজ্জায়। তিনি নিজের কপালকে এবং তার ছেলেকে উদ্দেশ্য করে 2-4 কথা বলে চুপ করে গেলেন। অভি আমাদেরকে তখন বলল যে ওই লোকটি অভির দাদা আদিত্য। সৌরিন দেখলাম তখনই কথাটা ঘুরিয়ে দিল, বলল, অভি, তুই তোর দাদাকেই আগে এই ধাঁধাটা দেখাতে পারতিস। আমার আগে কিন্তু উনি এর সমাধান করেছেন, তবে হ্যাঁ, পুরোটা উনি পারেননি। শেষের 2টো লাইন উনি বুঝে উঠতে পারেননি। এরপর সৌরিন অভির বাবা এবং বাড়ির সকলকে উদ্দেশ্য করে বলল, কাকু, একটা কথা আপনাদের সকলের জানা উচিত, সেটা হলো এই বাড়ি বা প্রাসাদ আপনারা ভাঙার চেষ্টা করবেন না কোনোদিনও। রাদার আমি বলবো যে এই বাড়ির যে জায়গাগুলো ভেঙে পড়েছে ইতিমধ্যে, অ্যাজ সুন অ্যাজ পসিবল সেগুলো রিপেয়ার করার ব্যবস্থা করুন। কারণ এই প্রাসাদ আসলে একটা নদী বাঁধ। বাড়ির 1 কিলোমিটার দূর থেকে যে নদী বইছে এটা তারই বাঁধ। আর এই বাঁধ যদি একবার ভেঙে যায়, অদূর ভবিষ্যতে বন্যা হলে শুধু এই গ্রাম নয়, আশেপাশের সমস্ত গ্রাম ভাসিয়ে দেবে। এটা আমি বলছি না, লক্ষ্মী মূর্তির হাতের ঝাঁপিতে যে হীরের টুকরোটা ছিল তার নিচে এই কাগজটা রাখা ছিল। এখানে সমস্ত কথা লেখা আছে। মাটিতে যে অংশটা খোলা ছিল সেখানে কান পাতলে আপনারা জলের আওয়াজ শুনতে পাবেন। এই জল আশেপাশের সমস্ত গ্রামের চাষের জমিতে যায়। এবার আসি লক্ষ্মী মূর্তির কথায়।
আপনাদের কখনো যদি ফিনান্সিয়াল ক্রাইসিস দেখা দেয়, তখন এই হিরে আর এই মূর্তি আপনাদের সেই ক্রাইসিস দূর করবে। ধাঁধার মাঝে লেখা ছিল বুদ্ধি যদি সহায় হয়। বুদ্ধি একদিকে যেমন মা দুর্গার এক নাম, তেমনি বুদ্ধি মানে বোধ শক্তি। সেই বুদ্ধি দিয়ে এই মূর্তি খুঁজে বার করার চেষ্টা করবেন। আপনারা ক্রাইসিস দেখা দিলে, সেটা ফিনান্সিয়াল হতে পারে, আপনাদের শরীরী কোনো সমস্যা হতে পারে, আর তাহলে এই বাড়ি আপনারা ভেঙে ফ্ল্যাট বা বিক্রি করার চেষ্টা করবেন। আর তখনই এই অন্নপূর্ণা মূর্তি আপনারা সরাতে যাবেন। তখন এই মসলিনের টুকরো আপনাদের হাতে আসবে, আর সেটা হলেই সবটা আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। আমি জানি না এই ধাঁধা কে লিখেছেন, তবে সে যেই হোক, উনি আপনাদের সবসময় একসাথে থাকারই ইঙ্গিত দিয়ে গেছেন। অর্থাৎ এই ধাঁধা, এই ম্যাপ আর এই অন্নপূর্ণার মূর্তি, এই প্রত্যেকটা একই সূত্রে গাঁথা। সৌরিন এবার অভির দিকে তাকিয়ে বলল, অভি, আমার ধারণা তোর দাদাও চায় না এই বাড়ি ভাঙা হোক আর সবাই আলাদা হয়ে যাক। উনি সবাইকে একসাথে নিয়েই থাকতে চান। তাই উনি আগে ভাগেই এই ধাঁধা নিয়ে মাথা ঘামাতে শুরু করেন। সেদিন রাতটা অভিদের বাড়িতে কাটিয়ে পরদিন আমরা বেরিয়ে পড়লাম সান্দাকফুর উদ্দেশ্যে। গাড়িতে উঠে আমি সৌরিনকে বললাম, আচ্ছা সৌরিন, ধাঁধার পরের দুটো লাইন কি করে বুঝলি? দেখ, যেথা আছে সর্ব, মানে সর্ব হলো শিব, তাকে করো খর্ব। আমি শিবের ত্রিশূলটা জোরে চেপে ঘোরাতেই একটা ঘর ঘর শব্দ করে মূর্তির ঠিক মাঝ বরাবর খুলে যায়, এবং সাথে সাথে মাটিতে একটা জায়গা ফাঁক হয়ে যায়। সেখান থেকে উঠে আসে লক্ষ্মী মূর্তিটি। বাকিটা ওই ঝাঁপিতে রাখা হিরের নিচের কাগজ থেকে পরিষ্কার। এবং আমার হঠাৎ মাথায় আসে আলী শব্দটা, যেটা শুরু থেকে কারোর নাম বলে ভুল করছিলাম। আলী মানে তো বাঁধ। আমি বললাম, আর অভির দাদা যে চুরি করেছে সেটা কি করে বুঝলি? সম্ভবত আদিত্যবাবু শেষের দুটো লাইন ভুলে গেছিলেন, আর যেহেতু অন্য কোথাও সেটা লিখে রাখার সুযোগ পাইনি, তাই সেটা আমার ব্যাগ থেকে চুরি করেছিলেন। সেদিন রাতেই ওনাকে আমি মন্দিরের দিকে যেতে দেখেছি, তখন তুই নাক ডাকছিস। এর পরের কথাগুলো সৌরিন যেন নিজের মনেই বলল। একটা মানুষকে বাড়ির সকলে ঘৃণা করে, অথচ সেই চায় যাতে সকলে একসাথে থাকে। আমাদের গাড়ি সেবক রোড ধরল। দুজনেই প্ল্যান করলাম ট্রেক থেকে ফিরে 4-5 দিন দার্জিলিংয়ে কাটিয়ে তারপর কলকাতা ফিরব। আমাদের আজকের গল্প এখানেই শেষ হলো। ফিরে আসবো খুব শিগগির নতুন স্বাদের গল্প নিয়ে। যদি আজকের এই গল্প আপনাদের ভালো লেগে থাকে, তাহলে সাসপেন্স জাংশনকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। লাইক, শেয়ার ও কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কিন্তু। নমস্কার।